হ্যারি কেইন নাকি আলভারো মোরাতা, জুড বেলিংহাম নাকি লামিন ইয়ামাল, গ্যারেথ সাউথগেট নাকি লুইস দে লা ফুয়েন্তে, ইটস কামিং হোম নাকি ভিভা লা স্পানিয়া। এমন অনেক অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে ইংল্যান্ড এবং স্পেনের ইউরোর ফাইনালে, এবং সেই ফাইনাল নিয়ে আজকে আমি কথা বলবো। আমি অমলান মুস্তাকিম হোসেন এবং আমার সঙ্গে কিরো আদনান আহমেদ। স্পেন এবং ইংল্যান্ডের এই ফাইনালটা একটু অন্যরকম। ইংল্যান্ডের এই প্লেয়ারদের অনেকেরই কিন্তু বড় টুর্নামেন্টে খেলার, ফাইনালে খেলার অভিজ্ঞতা আছে। শেষ ইউরোতে ইংল্যান্ড ফাইনালে খেলেছিল, লাস্ট তারা ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে খেলেছিল, কিন্তু স্পেনের অনেক দিন পর, ইনফ্যাক্ট 12 বছর পর প্রথম কোনো মেজর টুর্নামেন্টের ফাইনাল। কিন্তু এই ফাইনালের আরেকটা বোধহয় সিগনিফিকেন্স আছে, কিরো, সেটা আসলে কি? আরেকটা বড় সিগনিফিকেন্স আপনি বলতে পারেন যে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় দুই লিগ, আমরা জানি প্রিমিয়ার লিগ এন্ড লা লিগা, এই দুই লিগ থেকে উঠে আসা দুটো টিম আমরা দেখতে পাচ্ছি। বাট দুইটা টিমের মাঝখানে কিন্তু আবার মিক্স আপও আছে। লা লিগার প্লেয়ার জুড বেলিংহাম খেলছেন ইংল্যান্ডের হয়ে, আবার প্রিমিয়ার লিগের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স রদ্রি খেলছেন হচ্ছে স্পেনের হয়ে। সো সবকিছু মিলে এই ক্ল্যাশটা ঠিক স্পেন এবং ইংল্যান্ডের মতো লা লিগা বা ইপিএলকে আমরা মিলিয়ে ফেলতে হয়তো পারবো না, যেটা আমরা 20 বছর আগে হলে অনায়াসেই পারতাম। কিন্তু এই ম্যাচের আগে একটা মজার ব্যাপার হচ্ছে, ইংল্যান্ড এবং স্পেনের আমরা যদি হেড টু হেডের ব্যাটলটা এখন আমরা স্ক্রিনে দেখি, তাহলে দেখতে পাবো দুই দলের মধ্যে অনেকবার দেখা হয়েছে। বেশ নিয়মিত তারা ফ্রেন্ডলি ম্যাচে খেলেছে, কিন্তু কম্পিটিটিভ টুর্নামেন্টে তাদের দেখা খুব বেশি হয়নি। ইউরোতে দেখতে পাচ্ছেন মাত্র 2 বার তাদের মধ্যে দেখা, এবং একবার ইংল্যান্ড জিতেছে এবং আরেকটি ম্যাচ ড্র হয়েছে। এবং লাস্ট যে ইউরোতে তাদের দেখে সেটাও 1996 সাল, অনেক দিন আগের কথা। সর্বশেষ দুই দলের কোনো কম্পিটিটিভ বড় টুর্নামেন্টের নেশনস লিগের একটা ম্যাচে দেখা হয়েছিল, সেটাও প্রায় 6 বছরের কাছাকাছি হয়ে গেছে। সেবার ইংল্যান্ড জিতেছিল স্পেনের সঙ্গে 3-2 গোলে। এখন হেড টু হেডের পরে আসলে যেটা কিরোর কাছ থেকে সংক্ষেপে জানতে চাই, আমরা দেখেছি ইংল্যান্ড এই টুর্নামেন্টে, ইংল্যান্ডকে অনেকেই প্রি ফেভারিট টিম হিসেবে ধরছিল। হ্যাঁ, সেভাবে হয়তো তারা খেলতে পারেনি, কিন্তু ওভারঅল তাদের ফাইনাল পর্যন্ত আসলে পাঁচটা কেমন ছিল? সো ফাইনাল পর্যন্ত পার্টটা হচ্ছে, আমরা যদি দেখি গ্রুপ স্টেজে তারা প্রথম ম্যাচটা জিতেছিল সার্বিয়ার সাথে 13 মিনিটেই জুড বেলিংহাম গোল দিয়েছেন, তারপর তারা সিট ব্যাক করে। এরপর তারা গ্রুপ স্টেজে আর কোনো ম্যাচ জেতেনি। নকআউট পর্বে স্লোভাকিয়া দেন সুইজারল্যান্ড, দুই টিমের সাথেই তারা হচ্ছে এক্সট্রা টাইমে গিয়ে জিতেছে। বাট নেদারল্যান্ডের সাথে সেমিফাইনালে আমি বলবো যে তারা টুর্নামেন্টের সবচেয়ে বেস্ট ফুটবলটা খেলেছে। সেই ম্যাচে তারা 90 মিনিটের মধ্যে জিতেছে, এবং অ্যাকচুয়ালি খুবই দারুণ একটা গোলে 90তম মিনিটে গিয়ে ওয়াটকিন্সের করা একটা গোলে তারা জিতেছে। সো ইংলিশ ফ্যানদের জন্য সুসংবাদ, সেটা হচ্ছে যে পুরো টুর্নামেন্ট তারা ফেভারিটদের মতো না খেললেও লাস্ট 2-1 ম্যাচে আমরা দেখেছি তারা তাদের মোটামুটি রিদমটা পিক আপ করেছে, এন্ড তারা এখন অ্যাকচুয়ালি ফেভারিটের মতোই ফাইনালে এসেছে। স্পেনের এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্পেনের এই টুর্নামেন্টে সর্বশেষ 6 ম্যাচের পারফরমেন্স, 6 ম্যাচের 6টিতে জয়, যেই কীর্তি ইউরোতে আর কোনো দলের নেই। এবং 7টা ম্যাচ জিতলে সেটা তারা অন্য লেভেলে নিয়ে যাবে। এবং স্পেনের ম্যাচগুলো দেখে আপনারা বুঝতে পারছেন, তাদের রেজাল্টগুলো দেখে মোটামুটি সব ম্যাচেই তারা বেশ কনভিনসিংলি জিতেছে। লাস্ট যে কয়েকটি ম্যাচ, সবচেয়ে বড় দুটি ম্যাচ তাদের জার্মানি এবং ফ্রান্সের সঙ্গে, সেই দুটি ম্যাচও তারা কোনো পেনাল্টিতে বা টাই ব্রেকারে না গিয়ে জিতেছে, যেটা একটা দারুণ ব্যাপার। আমরা জার্মানির সঙ্গে ম্যাচটা যদিও এক্সট্রা টাইমে দেখেছি, ফ্রান্সের সঙ্গে ম্যাচটা কিন্তু তারা রেগুলেটরি নির্ধারিত টাইমের মধ্যেই জিতেছে। এবং সব মিলে স্পেনের যে ফুটবলটা খেলছে সেটা এখন পর্যন্ত সবচেয়ে এক্সাইটিং, সবচেয়ে ব্রেথটেকিং, এবং সবচেয়ে ইনফর্ম দল হিসেবে, সবচেয়ে বেশি গোল করা টুর্নামেন্টের দল হিসেবে, সবচেয়ে বেশি সুযোগ ক্রিয়েট করা দল হিসেবে, সবচেয়ে বেশি মন ভরিয়ে দেওয়া ফুটবল খেলে তারা ফাইনালে এসেছে। এখন তারা কিন্তু কঠিন পাত দিয়ে এসেছে, সবচেয়ে কঠিন পাত বিবেচনা করি তাহলে তারা লাইক ফ্রান্স এবং জার্মানির মতো টিমকে তারা হারিয়েছে, এর আগে তারা ইতালিকে হারিয়েছে। এবং আমরা স্ট্যাটে দেখছিলাম যে ফ্রান্স, ইতালি এবং জার্মানির মতো মেজর পাওয়ার হাউসকে ইউরোতে হারানোর একমাত্র দল তারা, যে কীর্তি অন্য কোনো দলে নেই। এবং 3টা দল আমরা জানি তারা ওয়ার্ল্ড কাপ উইনিং টিম, তারা ইউরো জিতেছে সবকটি দল অনেকবার করে, তারাও ফেভারিট ছিল সবাই ইউরোতে, এবং তাদেরকে মোটামুটি সবগুলো ম্যাচে স্পেন বেশ কনভিনসিংলি আসলে হারিয়েছে। এখন স্পেন আসলে কিভাবে কনভিনসিংলি হারিয়েছে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন ফাইনালে তারা কিভাবে খেলবে, সেটা আমরা এখন একটু ট্যাকটিক্যাল বোর্ডে বোঝার চেষ্টা করব। তো ফার্স্টে আমরা স্পেনের ট্যাকটিক্যাল অ্যানালাইসিসটা যদি করি,
আপনারা দেখেছেন খেলা টুর্নামেন্টের অনেক ম্যাচ স্পেন কিভাবে খেলে। আপনারা দেখেছেন স্পেনের সবচেয়ে কি দুইজন প্লেয়ার, এখানে একজন, আরেকজন এখানে একজন লামিন ইয়ামাল এবং একজন নিকো উইলিয়ামস, এবং তাদের ম্যাক্সিমাম অ্যাটাক ফ্ল্যাঙ্ক দিয়ে হয়। তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার, লাস্ট কয়েকটি ম্যাচ আপনারা দেখছেন লামিন ইয়ামাল এখান থেকে গোল করেছেন, এখান থেকে একটা বক্সে ক্রস এসেছে, এখান থেকে গোল হয়েছে, দানি অলমো গোল করেছেন। লাস্ট কয়েকটি গোল তাদের রাইট হ্যান্ড সাইড থেকে হলো, ফ্রান্সের বিপক্ষে ম্যাচে তাদের লেফট হ্যান্ড সাইড দিয়ে কিন্তু বেশি অ্যাটাক হয়েছে। ইনফ্যাক্ট এই টুর্নামেন্টেও তাদের লেফট হ্যান্ড সাইডটা বেশি ডমিনেন্ট ছিল, যেখানে নিকো উইলিয়ামস এবং মার্ক কুকুরিয়া দুইজন প্লেয়ার দারুণভাবে ওভারল্যাপ করেন। তারা ফ্ল্যাঙ্ক জুড়ে খেলতে পছন্দ করেন, এবং সবচেয়ে মজার ব্যাপার, কুকুরিয়া যখন উপরে ওঠেন তখন নিকো উইলিয়ামস এদিক দিয়ে ইনভার্ট করেন, তখন কুকুরিয়া এদিক দিয়ে উপরে উঠে যান, এবং তখন নিকো উইলিয়ামসের এদিক দিয়ে পজিশনটা তার ভেতরে হয়। এবং এর চেয়েও আরেকটা মজার ব্যাপার, সেটা হচ্ছে যখন মার্ক কুকুরিয়া এদিকে ভেতরে ইনভার্ট করেন তখন আবার নিকো উইলিয়ামস এদিকে চলে যান। সো তখন যেটা হয়, এদিক দিয়ে বক্স ওভারলোড করার কারণে এখানে কিছুটা স্পেস হয়। সো স্পেন অনেক ডাইরেক্ট খেলতে পছন্দ করে, অনেক ডায়াগোনাল বল তারা দিতে পারে ভালো। সো তখন লামিন ইয়ামাল যেটা করেন, এখানে ফাঁকা পেয়ে তিনি তখন কিন্তু তার সেই ক্রসগুলো করতে পারেন। আমরা দেখেছি লামিন ইয়ামালের ক্রসগুলো দুর্দান্ত, একটা ক্রস থেকে ফাবিয়ান রুইস অলমোস্ট গোল করে ফেলেছিলেন আগের ম্যাচের শুরুতে, সেটা পারেনি। সো যদিও স্পেনের লেফট হ্যান্ড সাইড থেকে বেশি অ্যাটাক হয়, তবে তাদের রাইট হ্যান্ড সাইডটা সম্ভবত ইকুয়ালি ডেঞ্জারাস, বরঞ্চ আমি বলবো কিছুটা বেশি ডেঞ্জারাস, যদিও সেই সাইড থেকে অ্যাটাক কম। এখন ইংল্যান্ড আসলে কি করতে পারে এটা ঠেকাতে? সো আমরা ইংল্যান্ডে দেখেছি যে তারা লাস্ট কয়েক ম্যাচ হচ্ছে 5 এট দ্য ব্যাক, তিনজন সেন্টার ব্যাক খেলানোর চেষ্টা করছে। কাইল ওয়াকার বেসিক্যালি একজন সেন্টার ব্যাক হিসেবে খেলছেন। সো কাইল ওয়াকারকে পুরো টুর্নামেন্ট জোরে খেলানোর মূল কারণ ছিল যে কাইল ওয়াকার হচ্ছে পেসি উইঙ্গারদের বিপক্ষে ভালো, কারণ তার সেই পেসটা আছে, তার সেই ফিজিক্যালিটি আছে, কিন্তু আমরা পুরো টুর্নামেন্ট জুড়ে তাকে টেক্কা দেওয়ার মতো ওইরকম উইঙ্গার দেখিনি। সো ফাইনালি তার ইউটিলিটিটা হয়তো ইংল্যান্ড ইউজ করতে পারবে, কারণ এখন আমরা নিকো উইলিয়ামসকে ফেস করবেন তিনি। যেহেতু তারা এই তিনজনকে খেলাচ্ছে, এদিকে আবার ট্রিপিয়ার, এই পাশে হচ্ছে সাকা, এই দুজন উইং ব্যাক হিসেবে খেলবে। সো তারা যখন বল হারায় এই দুজনেই ট্র্যাক ব্যাক করে নিচে নেমে আসেন। সো এখানে সাকার রুলটা গুরুত্বপূর্ণ হবে, কারণ আমরা জানি যে এই পাশ থেকে স্পেন বেশি অ্যাটাক করে। সো সাকাকে অবভিয়াসলি ট্র্যাক ব্যাক করা লাগবে। সাকা লাস্ট 2 ম্যাচে কিন্তু ভালোই ট্র্যাক ব্যাক করেছেন, এন্ড সাউথগেট লাস্ট ম্যাচের পর মানে তার ডিফেন্সিভ যে ডিউটি তিনি পালন করেছেন সেটা বেশ প্রশংসা করেছেন। সো এই ম্যাচেও তার ডিফেন্সিভ ডিউটি অনেক বেশি থাকবে, কারণ আমরা জানি যে নিকো এবং কুকুর এই দুজনে এই জায়গায় ডাবল আপ করেন ফুল ব্যাকের বিপক্ষে। সো সাকা যদি নেমে যান নিচে, দেন হচ্ছে তারা ম্যান টু ম্যান পাবে, এন্ড এই জায়গায় যদি তারা বল উইন করতে পারে তারা ডিরেক্ট কাউন্টারে উঠে যেতে পারবে। এই একটা এজ ইংল্যান্ডের থাকবে। এই পাশ থেকে তারা মানে ইংল্যান্ডও কিন্তু এই সাইডেই বেশি ডেঞ্জারাস, ওরা যত অ্যাটাক করে প্রায় অ্যাটাক কিন্তু সাকাকে দিয়ে হয়। যে তাদের সবচেয়ে কি প্লেয়ার সাকা, সবচেয়ে কনসিস্টেন্ট অ্যাটাকার হচ্ছে সাকা, কারণ সাকা পুরো টুর্নামেন্ট জুড়ে এই পাশটায় অ্যাটাক করে এসেছেন। ওই পাশে কিন্তু আবার তাদের কোনো উইঙ্গার নেই, জুড বেলিংহাম ইনভার্টেড হয়ে খেলেন। সো এই পাশটা অলমোস্ট ফিল ফোর্ডেন কিন্তু আমরা দেখেছি মাঝখানে খেলেছেন, আগের মাঝখানে খেলে থাকেন। ট্রিপিয়ার খুব একটা উঠে না, ট্রিপিয়ার ক্রসও করেন না। সো এই সাইডটা ইংল্যান্ডের বলতে পারেন না, কিছুটা ইনএফেক্টিভ। সো আমার কাছে মনে হয় যে পুরো টুর্নামেন্ট জুড়ে যদিও স্পেন এই পাশে বেশি অ্যাটাক করেছে, বাট কালকে স্পেন এই সাইডেও অ্যাটাক করতে পারে। কারবাহাল আমরা জানি যে যদিও তিনি বেশি খুব একটা উপরে উঠেননি পুরো টুর্নামেন্ট জুড়ে, বাট তার কিন্তু উপরে ওঠার ভালো অ্যাবিলিটিটা আছে। সো তিনি উপরে উঠতে পারেন, এদিকে ট্রিপিয়ারকে লকড ইন করে দিতে পারে হচ্ছে কারবাহাল আর ইয়ামাল মিলে। এই ছিল মোটামুটি স্পেন এবং ইংল্যান্ডের যেটা ফ্ল্যাঙ্কের খেলা সেটা। এখন মাঝখানে আসলে কিরকম হবে, মাঝখানে যদি আমি বলি সেক্ষেত্রে স্পেনের সবচেয়ে কি প্লেয়ার যদি আমরা বলি সেক্ষেত্রে এই রদ্রি। পুরো টুর্নামেন্টে 94% পাসিং একিউরেসি, সবচেয়ে বেশি বিল্ড আপে হেল্প করেছেন তিনি, সবচেয়ে বেশি খেলাটাকে গড়তে সহায়তা করেছেন। তার সঙ্গে যে দুজন, একজন দানি অলমো সম্ভবত টুর্নামেন্টের এখন পর্যন্ত বেস্ট প্লেয়ার, এবং আরেকজন ফাবিয়ান রুইস, তিনিও দারুণ প্লেয়ার। দানি অলমোর মতো তিনি অতটা বেশি উপরে ওঠেন না, একটু নিচে খেলতে পছন্দ করেন। দানি অলমোই মেইনলি অ্যাডভান্স বা লেট রানগুলো নেন, এবং আমরা আগের ম্যাচেও দেখেছি লেট রানগুলো নিতে। প্রবলেম হচ্ছে এইখানে রদ্রিকে ঠেকাতে আগের ম্যাচে যেটা করেছিল জার্মানি, এবং বেসিক্যালি জার্মানি যেটা সাফল্যের সঙ্গে করতে পেরেছিল, গুন্ডোগান এবং এমরে চান মিলে রড্রি এবং ফাবিয়ান রুইসকে মাঝে খেলার কোনো জায়গা দেননি। তারা যেটা করেছে ফিজিক্যালি চ্যালেঞ্জ করেছে এবং ম্যান টু ম্যান গার্ড করেছে মেইনলি। সো ম্যান টু ম্যান গার্ড করায় রড্রি এবং ফাবিয়ান রুইসের মধ্যে পাসিংগুলো সেরকম হয়নি। সো যেটা করেছিল উনাই সিমনকে ডাইরেক্ট হচ্ছে একদম ফ্ল্যাঙ্কে বল দিতে হয়েছে, যেটার জন্য স্পেন অনেক বেশি পজিশন হারিয়েছে। এখন যেটা ব্যাপার, ইংল্যান্ডের আমরা দেখেছি মিডফিল্ড কিন্তু দারুণ, রাইস বা অনেকে আছে। ইংল্যান্ড এই ব্যাপারটা, কারণ আমরা জানি যে স্পেনকে যদি মিডফিল্ডে খেলতে না দেয় তাদের
বল ভালো করার চান্স কিছুটা হলেও কমে যাবে, যদিও স্পেন যথেষ্ট ভার্সেটাইল টিম। সেক্ষেত্রে আসলে ইংল্যান্ড কি করতে পারে মাঝের ব্যাটলটাকে ট্যাকল করার জন্য? শুধু জাস্ট স্পেনের মানে স্পেন ইন পজিশন থাকলেই যে তাদেরটা ট্যাকল করা লাগবে এরকম না। আমার মনে হয় যে ইংল্যান্ডের খেলা অনেকাংশে হচ্ছে মিডফিল্ড নির্ভর। গত ম্যাচে তারা মিডফিল্ডে খেলেছে দেখি তারা এত ভালো করতে পেরেছে, মিডফিল্ডের দখলটা রাখতে পেরেছে দেখি এত ভালো করতে পেরেছে। সো এখানে কি করবে, মানে তারা নিজেরাই বা কিভাবে পজিশন রাখবে, আবার স্পেনের পজিশন থাকলে ওইটাই বা তারা কিভাবে ট্যাকল করবে। একটা স্পেনেরটা ক্ষেত্রে আমরা মানে ভালো এক্সাম্পল হচ্ছে জার্মানিটা, যারা যেটা করেছে ম্যান বাই ম্যান মার্ক করে খুবই ফিজিক্যাল খেলেছে, কিন্তু ইংল্যান্ডের কিন্তু ওই ফিজিক্যালিটিটা নেই অ্যাকচুয়ালি। রাইস হয়তো আপনি বলতে পারেন কিছুটা ফিজিক্যাল, মাইনে একদমই ফিজিক্যাল প্লেয়ার না, মাইনে একদমই ফিজিক্যাল না। আবার সামনের এই দুজনকে যদি আপনি নিচে নামান, ফোর্ডেন আর বেলিংহামকে, ওরাও কিন্তু এত ফিজিক্যাল না, মানে তারা যে ফিজিক্যাল ট্যাকল করে। বেলিংহাম যদিও চাইলে ফিজিক্যালি খেলতে পারেন, কিন্তু তার খেলাটা তুলনামূলক টেকনিক্যাল বেশি। সো এখানে তাদের ফিজিক্যালিটি থেকে আমি বলবো যে তাদের বল রাখার ট্রাই করতে হবে। মানে ইংল্যান্ড এই দুজনকে মানে গার্দিওলা স্টাইলে যদি বক্স মিডফিল্ড করে, এই জায়গায় হচ্ছে যে কোনো ভাবে মানে বলটা বেশি রাখার ট্রাই করতে হবে, যেটা তারা আমি বলবো যে লাস্ট ম্যাচে খুব সাফল্যের সাথে করেছে। নেদারল্যান্ড কিন্তু আমরা জানি কাউন্টারে খুব ভালো, তারা টুর্নামেন্টের সেকেন্ড বেস্ট কাউন্টার অ্যাটাকিং টিম, কিন্তু তারা কাউন্টার করতে পারেনি। কারণ হচ্ছে ইংল্যান্ড মিডফিল্ডে বলই হারায়, ওরা সাফল্যের সাথে মিডফিল্ডে এবং যে বিপজ্জনক জায়গাগুলো যে ফাইনাল থার্ডের কাছাকাছি জায়গাগুলোতে সেখানে আসলে বল হারায়। এটা সবচেয়ে কি ব্যাটল হবে সম্ভবত এই ম্যাচে। সো এই জায়গাতেও ইংল্যান্ডের বল ধরে রাখতে হবে যদি তারা মিডফিল্ডের লড়াইটা জিততে হয়, কারণ তারা ফিজিক্যালি আমার মনে হয় না স্পেনের সাথে পারবে। এন্ড আমরা জানি যে এই দুজন খুবই ডেঞ্জারাস। সো এদেরকে ডিসপোজ করাটা, এটাও রাইস এবং মাইনের উপর একটা ভালো চ্যালেঞ্জ। তাদের যে ট্র্যাক ব্যাক করা লাগবে, এই দুজনকে ডিসপোজ করা লাগবে, কারণ এই দুজন খুবই ফরওয়ার্ড খেলে থাকে, খুবই সামনে খুবই অ্যাডভেঞ্চারাস রোলে খেলে থাকে। সো এই ছিল মোটামুটি মাঝের ব্যাটল। এখন লাস্ট যে ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে হ্যারি কেইন এবং আলভারো মোরাতার রোল। হ্যারি কেইনকে আমরা দেখেছি যে এই টুর্নামেন্টে তিনি খুব বেশি গোল পাননি, যদিও এখন পর্যন্ত তিনি টপ স্কোরার হয়ে গেছেন, কিন্তু গোল্ডেন বুট জিতে যাওয়ার চান্স আছে। ওদিকে মোরাতা সেরকম চান্স খুব একটা নেই, কিন্তু দুইজনের রোলটা একটু কন্ট্রাস্টিং। গোল তারা যেরকমই পান না কেন, দুইজনের টিমের রোলটা ডিফারেন্ট। সেটা আসলে কিরকম? সো আমি বলবো যে মোরাতাকে দেলা ফয়েন্তে খুবই দারুণ একটা রোলে খেলাচ্ছেন। মানে আমরা জানি যে মোরাতা মানে ট্যালেন্টের কম্পারিজনে এই স্পেনের বাকি টিমের সাথে মোরাতা জান না, মোরাতা জানে না, এবং মোরাতার চেয়ে বেটার নাম্বার 9 অ্যাকচুয়ালি তাদের নেই। তারা যেটা করছে যে মোরাতা প্রায় খুবই ডিকয় রান নিয়ে থাকেন, যদিও আপনি দেখবেন যে তার রানগুলো কেউই পিক আপ করছে না। তারা এই ইদার দুই ফ্ল্যাঙ্কের একটা ফ্ল্যাঙ্কে হচ্ছে বলটা পাঠাচ্ছে, মোরাতা ডিকয় রান নিয়ে হচ্ছে একজন ডিফেন্ডারকে হয়তো সরিয়ে দিলেন, এই পাশটা হচ্ছে নিকো গিয়ে রান নেবেন। সো আমি বলবো যে মোরাতা এই ডিউটিটা, যে ডিকয় রান নেওয়ার ব্যাপারটা, এটা খুবই মানে এফোর্টলেসলি করে যাচ্ছেন, এন্ড তিনি বেশ ট্র্যাক ব্যাকও করে থাকেন। আমরা আগের ম্যাচে দেখেছি তার হিট ম্যাপ কিন্তু এই জায়গা অনেকটা, তার মানে এই জায়গাতে তিনি মিডফিল্ডের বল রাখতে অনেক হেল্প করছেন লিংক আপ প্লেতে, যেই কাজটা হ্যারি কেইনও কিন্তু করছেন এক্স্যাক্টলি। বাট হ্যারি কেইন, আমি বলবো যে হ্যারি কেইনকে কিন্তু মানে ডিকয় রানের জন্য ইউজ করা হচ্ছে না, তাকে মানে আউট এন্ড আউট নাম্বার 9 হিসেবে ইউজ করা হচ্ছে। কিন্তু তিনি কিন্তু প্রায় সময় ধরেন বক্সের আশপাশে থাকতে ব্যর্থ হচ্ছেন। লাইক সাকা যখন এই পাশে গিয়ে কাটব্যাক গুলো করছে, একটা কাটব্যাকের শেষে হচ্ছে হ্যারি কেইনকে পাওয়া যাচ্ছে না, ইংল্যান্ডের কোনো প্লেয়ারকে পাওয়া যাচ্ছে না। এখন হ্যারি কেইনকে আপনি লিংক আপ প্লেতে ইউজ করতে পারেন, তার কিন্তু বল প্লেইং টেন্ডেন্সি অনেক ভালো। সেই ক্ষেত্রে আপনি এক কাজ করতে পারেন যে জুড বেলিংহামকে এই লেট রান গোলার জন্য ইউজ করতে পারেন, যে বেলিংহাম হচ্ছে কাটব্যাকের এন্ডে থাকবে আর হ্যারি কেইন একটু পিছনে থাকবে। এটা হয়তো করা যেতে পারে, আমি জানি না সাউথগেট করবেন কিনা, বাট এটা একটা আইডিয়াল অপশন। আরেকটা অপশন হতে পারে হচ্ছে ওয়াটকিন্সকে কাজে লাগানো, যেটা আমরা দেখেছি আগের ম্যাচে ওয়াটকিন্স এখান থেকে যে লেট রানটা নিয়েছেন পালমারের বল ক্রসটা ধরে, সেই রকম রান কিন্তু আমরা কেইনকে নিতে খুব একটা দেখিনি। তিনি এই বিহাইন্ড দ্য ব্যাক রানগুলো আসলে নিচ্ছেন না, পিছন থেকে রানগুলো নিচ্ছেন না, যে কারণে ওয়াটকিন্সকে আমার ধারণা যদি হ্যারি কেইন 70 বা 80 মিনিটের মধ্যে সেরকম কিছু করতে না পারে, ম্যাচ এক্সট্রা টাইমে গেলে ওয়াটকিন্স হবেন আবারও একটি গুরুত্বপূর্ণ অস্ত্র, যেটা হয়তো আমরা দেখতে পারি। এই ছিল মোটামুটি এই ম্যাচের ট্যাকটিক্যাল ব্যাটল। আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি। এখন সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট সম্ভবত আপনারা যেটার জন্য ওয়েট করছেন, প্রেডিকশন টাইম। কি মনে হয় এই ম্যাচে কে জিতবে? ইউরোর চ্যাম্পিয়ন কে হবে আপনার কাছে কি মনে হয়? স্পেন যতটা কনভিন্সিং ফুটবল খেলেছে, আমার মনে হয় এই ম্যাচেও তারা কনভিন্সিং ফুটবলই খেলবে। মানে তার আগে যে অপোনেন্টগুলো ফেস করেছে ফ্রান্স, জার্মানি, আমি বলবো না কোনোটার চেয়ে ইংল্যান্ড বেটার টিম বা বেটার খেলেছে। সো এই ম্যাচে আমার ধারণা স্পেনেই লিডটা নিবে, বাট আমরা জানি যে ইংল্যান্ড কিন্তু কামব্যাক করার টিম, ওরা পুরো টুর্নামেন্ট জুড়ে কিন্তু খুবই অনেকগুলো গোল দিয়েছে, তাদের বেঞ্চ অনেক ভালো। সো স্পেন যদি মানে একবার লিড নিয়ে খেলাটা যদি শেষ করতে না পারে, তারা যদি আবার 90 মিনিট পর্যন্ত খেলাটা ধরে রাখে, যেটা হচ্ছে জার্মানি এবং ফ্রান্সের সাথে করেছে, আমার কাছে মনে হয় এটা একটা বড় ভুল হতে পারে ইংল্যান্ডের বিপক্ষে। সো আপনি সরাসরি কোনো প্রেডিক্ট করছেন না এখন পর্যন্ত, তবে আমি একটা জিনিস প্রেডিক্ট করতে চাই। এই ম্যাচের রেজাল্ট প্রেডিক্ট করা খুব কঠিন। আমার ধারণা
এই ম্যাচটা টাই ব্রেকারে যাবে। আমরা দেখেছি লাস্ট ইউরোর ম্যাচটাও টাই ব্রেকারে গিয়েছিল, এর আগে ওয়ার্ল্ড কাপের ম্যাচ আমরা দেখেছি আর্জেন্টিনা যেভাবে জিতেছে, অনেকগুলো বড় টুর্নামেন্টের ম্যাচ কিন্তু লাস্ট টাই ব্রেকারে গেছে। ইনফ্যাক্ট আমরা যদি লাস্ট 20 বছরও দেখি মেজর ফাইনালগুলো বেশিরভাগই কিন্তু এক্সট্রা টাইম বা টাই ব্রেকারে গেছে, এবং এই ম্যাচও আমার ধারণা সেরকমই হওয়ার একটা উজ্জ্বল সম্ভাবনা আছে। টাই ব্রেকারে যদি যাই ইংল্যান্ডের কিছুটা এজ থাকবে, কারণ স্পেন এখনও কিন্তু আমরা দেখেছি যে টাই ব্রেকারে খেলেনি, যেখানে ইংল্যান্ডের অলরেডি সেই অভিজ্ঞতা অলরেডি আছে এবং তাদের নার্ভটা হয়তো কিছুটা, এবং তাদের বেঞ্চ বেশি স্ট্রং। সো আমার কাছে মনে হয় যে যদি এক্সট্রা টাইমে বা টাই ব্রেকারে খেলা করে তাহলে ইংল্যান্ডের বেটার চান্স থাকবে, আর স্পেনকে যদি জিততে হয় তাহলে নির্ধারিত সময়ের মধ্যে আসলে জিততে হবে। এটা হচ্ছে মোটামুটি আমার এই ম্যাচের ট্যাকটিক্যাল প্রেডিকশন। আপনার প্রেডিকশন কি হতে পারে সেটা জানিয়ে দিন। ইউরোর ফাইনাল দেখা যাক কার প্রেডিকশন মেলে, আমরা অধীর অপেক্ষায় রইলাম আপনার প্রেডিকশনের জন্য, এবং অবশ্যই পোস্ট ম্যাচ অ্যানালিসিস নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে।